আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি আম্মুজি নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপর তিনি আমার হাত ধরে টেনে নিলেন। তারপর শ্বশুর বললেন, আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি আম্মুজি নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তারই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপর তিনি আমার হাত ধরে টেনে নিলেন। তারপর শ্বশুর বললেন, আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, আমি আম্মুজি নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই সময় মা ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোনো সমস্যা আছে? আমি উত্তর দেওয়ার আগেই মা শ্বশুরের হাত ধরে তাকে ছাদ থেকে নামিয়ে নিলেন। তিনি বললেন, শ্বশুরের দিনে কয়েকবার এমন খিঁচুনি হয়। পরের দিন রিপন ফোন করল। আমি বিষয়টি তাকে বলতে চাইলাম, কিন্তু মা এসে বললেন, তুমি তোমার বাবার কর্মকাণ্ডের কথা বলো। শ্বশুর জানতেন যে আমি সন্ধ্যা 4টায় প্রতিদিন ফোন করি। শ্বশুর মোবাইল নিয়ে আসলেন এবং রিপনের সাথে কথা বলার সময় তাকে কথোপকথনে জড়িয়ে ফেললেন। অনেকক্ষণ পর যখন শ্বশুর ফিরলেন তখন আমি রিপনের সাথে কথা বলার সুযোগ পেলাম না। মা বললেন, কেন কল কেটে দিল? এরপর বললেন, রিপনের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, রাতে ফোন করবে, তখন কথা বলো। সারা রাত অপেক্ষা করেও রিপনের কল পেলাম না। আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন। তিনি বললেন, বৌমা, তোমার বাবার কাজের সঙ্গে রিপনের কোনো সম্পর্ক নেই। দয়া করে তাকে এই বিষয়ে কিছু বলো না, নইলে সে টেনশনে পড়ে যাবে। আমি সময় মতো ওষুধ দিচ্ছি, তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি বিভ্রান্ত হয়ে মায়ের দিকে তাকালাম। তিনি বললেন, আমরা অনেক বছর ধরে বড় ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকছিলাম। ওরা আমাদের খুব কষ্ট দিত। তাই রিপন যখন আমাদের এখানে থাকতে বলল, আমরা খুশি হলাম। তোমার বাবা সিঁড়ি থেকে পড়ে গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকে আমাদের বড় ছেলে ও মেয়ের জামাই আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। রিপন আমাদের তার বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার বাবার ওষুধের খরচ বহন করছে। জামাই, তুমি একদম অন্যরকম। তোমার বাবার ওষুধের খরচ বহন করছে এবং এখন সে এখানে এসে আমাদের সাহায্য করেছে। এখানে বসবাস করে আমি স্বস্তি পাচ্ছি। আগে ভয় ছিল যে রিপন তার ইচ্ছামতো বিয়ে করে বড় পুত্রবধূর মতো কাউকে নিয়ে আসবে, কিন্তু তোমার সঙ্গে থেকে এখন স্বস্তি পাই। ছেলেটাও ভালো আর মেয়ের ভালো। তাই রিপনকে কিছু বলবেন না যেন চিন্তিত না হয়। তোমার বাবার অবস্থা আগের থেকে ভালো, কিন্তু রিপন তার বাবা মায়ের প্রতি খুব সদয়। তিনি আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে তার বাড়িতে নিয়ে এসেছেন। যদি বলো তোমার বাবার খিঁচুনি আছে, রিপন কষ্ট পাবে আর হয়রানি করবে। আমাদের ছাড়া আর কোনো সাপোর্ট নেই। আমরা ছোট ছেলের বাড়ি থেকে বের হলে কোথায় যাব? শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধ বয়সে কোথায় নিয়ে যাব? মায়ের কথা শুনে মন ভেঙে যায়। বড় ছেলে ও পুত্রবধূর অবহেলার কারণে শ্বশুর শাশুড়ি তাদের বাড়ি ছেড়ে চলে এলেন। আমি শ্বশুর শাশুড়ির কষ্ট বুঝি, কারণ আমার বাবা মাও চলে গেছেন। রিপনের বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখে খুব খুশি হই। শ্বশুরের নানা কাজ আমাকে দুশ্চিন্তায় ফেলত। কখনো তিনি আমার কাছে আসতেন, কখনো কোলে নিয়ে যেতেন, কখনো প্রশংসা করতেন যা আপত্তিকর মনে হতো। তিনি আমাকে নিবিড়ভাবে তাকিয়ে দেখতেন, আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেন আর আমাকে তার স্ত্রী মনে করে অদ্ভুত কাজ করতেন। মাও আমাকে নিষেধ করলেন। তাই আমি মাকে জিজ্ঞেস করলাম, বাবাজি কি ওষুধ খাবেন? পাপাজির স্মৃতিভ্রংশতা বেড়ে চলেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুরমশাই শুধু তার স্ত্রীর ব্যাপারে ভুলে যেতেন, বাকি সবকিছু মনে রাখতেন। অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম, কিন্তু তুচ্ছ জিনিসই তিনি মনে রাখতেন। তিনি শুধু আম্মুকে ভুলে যেতেন, আমাকে মা ভাবতেন না। মনে হতো তিনি স্মৃতিভ্রংশতায় ভুগছেন না। যদি ইচ্ছাকৃতভাবে করতেন তাহলে তাকে সহ্য করতাম না। স্বামীর চলে যাওয়ার পরে 3 মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি। রুমের দরজা বন্ধ করে ঘুমোতাম এবং সারা দিন মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম। একদিন দুপুরে দরজায় তালা লাগাতে দেখলাম দরজাটা ভাঙা। চিন্তিত হলাম, কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল। বিকেলে ঘুমানোর সময়ও আমি সবসময় রুমের তালা লাগাতাম, কিন্তু আজ তালাটা নষ্ট হয়ে গেছে। কোনোভাবে দরজাটা ঠিকমতো বন্ধ করেছিলাম। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু দরজা খোলা থাকায় ঘুমোতে পারছিলাম না। রাত 3টেয় ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম ভাঙল। অবাক হয়ে দেখলাম আমার স্বামীর বদলে শ্বশুর আমার বিছানায়। আমি শ্বশুরকে জাগালাম,
কিন্তু তিনি আমাকে সুমনা ডাকতে লাগলেন এবং আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম, তখন সকাল ৬:০৫ স্বামী রিপন হঠাৎ ৩ মাস পর ঘরে ঢুকে পড়লেন। আমি নাইট ড্রেস পরা ছিলাম, শ্বশুরও রুমে ছিলেন। রিপন আমার মুখে জোরে থাপ্পড় মারলেন এবং বললেন, আমি বিশ্বাস করতে পারি না যে তুমি এমন কাজ করেছ। তার কথায় আমি হতভম্ব হয়ে পড়লাম, অশ্রু গড়িয়ে পড়ল। তাকে বোঝানোর চেষ্টা করলাম, এটা আমার দোষ নয়, বাবা যে স্মৃতিভ্রংশে আছেন তাই তিনি আমার রুমে এসেছেন। আমি তাকে সবকিছু সত্যি বললাম এবং বললাম মা ও বাবা উভয়ে আমাকে সমর্থন করবে। তখন অবস্থা ছিল যেন আকাশ ভেঙে পড়ার মতো। বুঝতেই পারিনি যে দুজনেই এমন দ্রুত রং বদলাবে। তখন শাশুড়ি কাঁদতে দেখে বলেছিলেন, রিপন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার স্ত্রী চরিত্রহীন, ওর আচার ব্যবহার খুব খারাপ। আমি অনেক দিন ধরে তোমাকে বলছি যে তোমার স্ত্রী তোমার বাবাকে পটানোর চেষ্টা করছে, সে তোমাকে ছাড়া থাকতে পারছে না তাই এমন করছে। শাশুড়ি মা আরও বলেন, ও তোমার বাবার নয়, তোমার স্ত্রীরই দোষ, এই মেয়েটা খারাপ। মা তখন কান্নায় ভেঙে পড়লেন আর আমি তাকিয়ে দেখছিলাম কতটা সহজে মিথ্যে বলছে সে। শ্বশুর বলল, তোমার স্ত্রী আমাকে প্রলুব্ধ করেছে, বলল আমার সাথে রাত কাটাবে না, বললে তোমাকে আমাদের সম্পর্কে মিথ্যে বলবে এবং আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা বললেন, আমি একজন সৎ মানুষ, আমি কখনো কোনো নারীর দিকে তাকাইনি, আমি এই বৃদ্ধ বয়সে এমন পাপ করতে পারি না। তোমার স্ত্রীর কথায় আমার কোনো বিশ্বাস নেই। রিপনের মুখ রাগে লাল হয়ে গেল। সে কিছু না বলে আমার হাত ধরে বলল, তুমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছ, তোমার লালসা পূরণ হচ্ছে না বলে আমার টার্গেট হয়ে গেছো। গত 2 মাস ধরে আম্মু আমাকে প্রতিদিন ফোন করে তোমার কিছু ছবিও পাঠিয়েছে, কিন্তু আমি আম্মুর কথা বিশ্বাস করিনি, আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। আজকে আমার সব ভুল ভেঙে গেল। মা বারবার বলার পরেও যদি না আসতাম তাহলে কিছুই জানতাম না। আমি স্বামীর পায়ে ধরে বললাম, তুমি জানো তোমার বাবা স্মৃতিভ্রংশতায় ভুগছেন, তিনি সকালে 1:00 থেকে আমার রুমে আসেন, আমাকে মা মনে করেন। আজও তেমন কিছু হয়েছে, আমি জানি না মা তোমাকে কি বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই, তোমার বাবাকে আমি নিজের বাবার মতো দেখি, তার সাথে খারাপ কিছু করব কেন? বিপন বলল, আর কিছু শুনতে চাই না, সব শেষ। আমি বললাম, ভগবানের দোয়াই এসব বলো না, আমার সংসার ভেঙে যাবে। আমি মা বাবাকে অনুরোধ করেছি সত্যি বলার জন্য, কিন্তু কেউ কিছু বলল না। তিনি বললেন, আমি এমন কিছু করছি না, আমার স্বামী প্রতারণা করিনি, তোমার বাবার সাথে সম্পর্ক থাকা মানে আরও লোকের সাথেও সম্পর্ক থাকতে পারে। আমি কখনোই তোমাকে বোকা বানাচ্ছি না। আমার স্বামী বলল, তুমি বারবার বোকা বানানোর চেষ্টা করছো, আমি আর বোকা হব না, বাবার মিথ্যে বলার রোগ নেই। রিপন চুপচাপ ছিল, তারপর বলল, তুমি এখান থেকে চলে যাও। স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বিছানায়, আমার বিধবা বোন পাশে বসেছিল। স্বামীর সাথে সুখ না পেয়ে বোনের দুঃখ ভাগ করে নিচ্ছিলাম। আমার বোন আমাকে বলল, তুমি কি করেছ? আমি বললাম, কিছু না। বোন বলল, আমি সব জানি, শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তুমি কান্না থামাও, তারপর সব খুলে বলো। আমি সব খুলে বললাম আমার বোনকে। সব শুনে সে বলল, তুমি এতটা বোকা কেন হলে? এতদিন চুপ করে সহ্য করলে কেন? তোমার স্বামীকে বললে না কেন? তোমার শ্বশুরবাড়ির লোকেরা কেন এমনটা করছে? আমি জানতাম না কি করতে হবে। রিপন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিদি বলল, এমন লোকের সাথে থাকার কোনো মানে নেই যে তোমাকে বিশ্বাস করে না, তোমার শাশুড়িও খারাপ ব্যবহার করেছে। প্রায় 1 সপ্তাহ পর রিপন ডিভোর্স পেপার পাঠালো। আমি জানতে চাইলাম আমার শ্বশুর শাশুড়ি কেন এমনটা করছে। আমি আমার ছোটবেলার বন্ধুকে বললাম, সত্যিটা জানার জন্য শ্বশুরবাড়িতে গিয়ে কাজের মেয়ে হিসেবে ঢুকে সব দেখে আসো। সে রাজি হলো। পরের দিন সে কাজের মেয়ে হিসেবে শ্বশুরবাড়িতে ঢোকে। আমার শাশুড়ি তখন একা ছিল এবং তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজছিল। বন্ধুটি বলল, সে সব কাজ করবে। কাজের মেয়েটি আমার শ্বশুরবাড়িতে ঢোকে সবার আস্থা অর্জন করে এবং ঘরের সব খবর রাখতে শুরু করল। সে জানতে পারল যে আমার স্বামী এখন বাইরে কাজ করেন না, বরং একই শহরে আছেন। 20 দিন কেটে গেল আর আমার বন্ধুর সব শোনার পর শ্বশুরবাড়ির সব কথাবার্তা আমাকে জানালো। আমি বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ আচরণের কারণ হলো আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কঠোর স্বভাব। শাশুড়ি বললেন, বড় ছেলের বউ খুব খারাপ এবং লোভী ছিল, আর আমার শ্বশুর শাশুড়ির ওপর অনেক অত্যাচার করেছে। শ্বশুরমশাই অনেক কিছু জানলেও তার ছেলে কিছু বলেনি। আমার স্বামী ছিল আলাদা, তিনি শহরে থাকতেন এবং নিজের উপার্জিত অর্থে আলাদা বাড়ি কিনেছিলেন, পরে বাইরে কাজ করতে গিয়েছিলেন। শ্বশুরমশাই যখন বুঝলেন যে ছোট ছেলে অনেক উন্নতি করেছে, তখন শ্বশুরবাড়ির লোকেদের বললেন, কোনোভাবে আমার ছোট ছেলের বাড়িতে ঢুকে তাকে বের করে দাও আর তারপর আমাদের সেখানে নিয়ে যাও। এভাবেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা আমাকে দোষারোপ করে সমাজে অপদস্থ করার পরিকল্পনা করল। তাদের লক্ষ্য ছিল আমার স্বামীকে প্রভাবিত করে বাড়িটি তাদের নামে কুড়িয়ে নেওয়া। বড় ভাইয়ের বউ এবং ভগ্নিপতি খুব লোভী হয়ে পড়েছিল এবং তারাই বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল, কিন্তু তারা জানত না সম্পত্তি হস্তান্তর এত সহজ নয়।
আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এক না একদিন তাদের সত্য প্রকাশ পাবে। শ্বশুর শাশুড়ি যা করছিলেন তা বড় ছেলের বউয়ের নির্দেশে হচ্ছিল। শ্বশুর শাশুড়ি ভয়ে ছিলেন আর বড় বউ তার স্বামীকে এই পথে টেনে এনেছিল। এরপর শ্বশুর শাশুড়ি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল আমাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ব্ল্যাকমেল করা, যাতে বাড়ির কাগজ তারা হাতিয়ে নিতে পারেন। শ্বশুরমশাই প্রমাণ সংগ্রহ করছিলেন আমাকে ফাঁদে ফেলার জন্য। তারা চাইছিলেন আমার স্বামী আমাকে বিশ্বাস না করে বাড়ি থেকে বের করে দিক, যাতে ছোট ছেলের বাড়ি রক্ষা করতে পারেন। শাশুড়ি আমার ভিডিও আমার স্বামীর কাছে পাঠিয়েছিলেন আমাকে অপদস্থ করতে। শেষে তারা আমার ভিডিও ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করল, কিন্তু আমার স্বামী সত্য জানতে পেলে তাদের ফাঁদে পা দেয়নি। সব বলে ছেলের বাড়ি বাঁচিয়েছে, কিন্তু এখন আমার স্বামীর প্রতি বিশ্বাস উঠে গেছে। আমি আর ফিরে যেতে চাই না। সত্য কখনো লুকিয়ে থাকে না। আমি জানি একদিন না একদিন আমার স্বামী এসে ক্ষমা চাইবে। আমার শ্বশুর শাশুড়ি